ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। তো আজকে আমরা পিএসসি মিসলেনিয়াস ফুল প্র্যাকটিস সেট, এখানে 2 না, এটা 3 হবে, ঠিক আছে। 3 নম্বর প্র্যাকটিস সেট আজকে আমরা করব। তো আজকে থাকবে ট্রান্সলেশনে একের দাগে এ আর বি 20 20 40 নম্বর, প্রেসি হচ্ছে 2 নম্বরে থাকবে 40 নম্বর, রিপোর্ট রাইটিং 3 নম্বরে থাকবে 40 নম্বরে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটা হচ্ছে 5টা থাকবে 2 নম্বর করে 10 নম্বর, আর এখানে 5টা কোশ্চেন থাকবে 10 নম্বরের। মেক মিনিংফুল সেন্টেন্সেস ফ্রম ফ্রেজেস, আর রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড, এটাও 10 নম্বরে। টোটাল 150 নম্বরে আমরা আজকে একটা ফুল প্র্যাকটিস সেট করবো। অনেকদিন ভিডিও আপলোড করা হয়নি, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম বলে এই ফুল প্র্যাকটিস সেট আপলোড করা হচ্ছিল না। এবার চেষ্টা করবো আমি কন্টিনিউ করা। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন, এবং যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে যাবেন। আমি এই পিডিএফ কিন্তু ওখানে আপলোড করে দেবো, ঠিক আছে। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। তো এই সেটের আমরা ফার্স্ট একের এ করব। প্রথমে এই পুরো বাংলাটা পড়বো, তারপরে আমরা ট্রান্সলেশনটা এইভাবে করে করব। প্রথমে বাংলা সেন্টেন্স এবং তার ইংলিশ ট্রান্সলেশন এবং স্ট্রাকচারটাও কিভাবে লেখা হয়েছে সেটা আমরা দেখব। তো ফার্স্ট এটা পড়ে নিই। রামলালের বয়স কম ছিল, কিন্তু দুষ্টু বুদ্ধি কম ছিল না। গ্রামের লোক তাহাকে ভয় করিত। অত্যাচার যে কখন তাহার কোন দিক দিয়ে কিভাবে দেখা দিবে সে কথা কাহারও অনুমান করার জো ছিল না। তাহার বৈমাত্রের বড় ভাই, মানে সৎ ভাই শ্যামলালকেও ঠিক শান্ত প্রকৃতির লোক বলা চলে না, কিন্তু তিনি লঘু অপরাধে গুরুদণ্ড করিতেন না। গ্রামের জমিদারি কাছারিতে তিনি কাজ করিতেন এবং নিজের জমি জমা তদারকি করিতেন। তাহাদের অবস্থা সচ্ছল ছিল। পুকুর, বাগান, ধান জমি, 2-10 ঘর বাগদি প্রজা এবং কিছু নগদ টাকাও ছিল। শ্যামলালের পত্নী নারায়ণী যেবার প্রথম ঘর করিতে আসেন, সে আজ 13 বৎসরের কথা। সে বৎসর রামের বিধবা জননী মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি 2.5 বৎসরের শিশু রাম এবং মস্ত সংসারটা তাহার 13 বৎসরের বালিকা পুত্রবধূ নারায়ণীর হাতে তুলিয়া দিয়া যান। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? রামের সুমতি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে লেখা উপন্যাস, সেখান থেকে নেওয়া হয়েছে। তো আমরা পুরোটা পড়ে নিলাম, এবারে আমরা ট্রান্সলেশনে যাব, চলো। তো ফার্স্ট সেন্টেন্সটা দেখো। রামলাল ছোট ছিল, কিন্তু দুষ্টু বুদ্ধি কম ছিল না। তো এখানে আসবে হচ্ছে রাম ওয়াজ ইয়াং, তাহলে সাবজেক্ট, তারপরে ভার্ব, এখানে পাস্ট টেন্স যেহেতু পাস্টের ঘটনা, রাম মানে হচ্ছে সাবজেক্ট, ভার্ব প্লাস এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। রাম কেমন ছিল? ছোট ছিল। তাহলে রাম ওয়াজ ইয়ং বাট হি ওয়াজ নট ল্যাকিং ইন মিসচিফ, কিন্তু সে কি? সে হচ্ছে দুষ্টুমিতে কম ছিল না। হি ওয়াজ নট ল্যাকিং ইন মিসচিফ, মিসচিফ মানে হচ্ছে দুষ্টুমিতে। তাহলে এখানে বাট মানে কনজাংশন এসছে, তারপরে হচ্ছে হি এখানে সাবজেক্ট প্রোনাউন এসছে, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নেগেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে হি ওয়াজ নট ল্যাকিং ইন মিসচিফ। 2 নম্বর সেন্টেন্সটা দেখো। গ্রামের লোকেরা তাকে ভয় পেত। মানে এখানে দেখো, আমি যে ট্রান্সলেশনে এটা পড়লাম, বাংলা সেন্টেন্সগুলো পড়লাম, সেখান থেকে কিন্তু একটু সরল করা আছে এই সেন্টেন্সগুলো, বাংলা সেন্টেন্সগুলো, যাতে ইংলিশটা আমাদের লিখতে সুবিধা হয়। তো এখানে গ্রামের লোকেরা তাকে ভয় পেত। দ্য ভিলেজার্স ওয়ার অ্যাফ্রেড অফ হিম, দ্য ভিলেজার্স ওয়ার অ্যাফ্রেড অফ হিম। তাহলে ভিলেজার্সটা এখানে সাবজেক্ট, তারপরে ভার্ব এসছে ওয়ার অ্যাফ্রেড অফ হিম, এখানে প্রিপোজিশন অফ, তারপরে অবজেক্ট বসে গেল, ঠিক আছে। 3-এর দাগের সেন্টেন্স। কেউ বুঝতে পারলো না কখন, কোন দিক থেকে এবং কিভাবে তার অত্যাচার শুরু হবে। তাহলে কেউ বুঝতে পারলো না মানে কি? কেউ মানে হচ্ছে নো ওয়ান কুড গেস, কখন, কোন দিক থেকে এবং কিভাবে। হোয়েন, ফ্রম হুইচ ডিরেকশন, অ্যান্ড হাউ হিজ টর্মেন্ট মানে তার অত্যাচার উড বিগ্যান শুরু হবে। তারপরে দেখো 4-এর দাগের সেন্টেন্স। তার বৈমাত্রের বড় ভাই শ্যামলালও শান্ত স্বভাবের মানুষ ছিলেন না। তাহলে বৈমাত্রের বড় ভাই মানে হচ্ছে এখানে সৎ ভাই। তাহলে হিজ স্টেপ এল্ডার ব্রাদার, কমা, সে কে?
শ্যামলাল ওয়াজ অলসো নট এ ম্যান অফ কাম টেম্পারমেন্ট। তাহলে এখানে দেখো সাবজেক্ট মানে হচ্ছে হিজ স্টেপ এল্ডার ব্রাদার, যেটাকে শ্যামলাল, তারপরে ভার্ব বসলো ওয়াজ অলসো, অলসো এখানে অ্যাডভার্ব, নট এ ম্যান অফ কাম টেম্পারমেন্ট, তাহলে এটা নেগেটিভ নাউন ফ্রেজ। নট এ ম্যান অফ কাম টেম্পারমেন্ট এটা হচ্ছে নাউন ফ্রেজ, ঠিক আছে। তাহলে তার বইমাত্রের বড় ভাই শ্যামলালও, শ্যামলালও মানে ওই জন্য এখানে অলসো এসছে এই কারণে। তাহলে হিজ স্টেপ ব্রাদার শ্যামলাল ওয়াজ অলসো নট এ ম্যান অফ কাম টেম্পারমেন্ট। 5 দাগের সেন্টেন্স দেখো, কিন্তু তিনি তুচ্ছ অপরাধে কঠোর শাস্তি দিতেন না। কিন্তু বলতে এখানে বাট হি উড নট গিভ, এখানে উড এসছে কারণ কি এটা পাস্ট টেন্স যেহেতু, কিন্তু এটা পাস্টের ঘটনা ওই জন্য কিন্তু এখানে উড ইউজ হচ্ছে। আর উড হচ্ছে মডেল ভার্ব, মডেল ভার্বের পরে সবসময় কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম বসে। তাহলে বাট হি উড নট গিভ সিভিয়ার পানিশমেন্ট ফর ট্রিভিয়াল অফেন্সেস, মানে তুচ্ছ যে অপরাধ তার জন্য কিন্তু সে কঠোর শাস্তি দিত না। তারপরে 6 দাগের সেন্টেন্স, তিনি গ্রামের জমিদারের কাছারিতে কাজ করতেন এবং নিজের জমি জমা তদারকি করতেন। তাহলে সে কি করতো, মানে এখানে শ্যামলালের কথাই বলা হচ্ছে। হি ওয়ার্কড সে কাজ করতো, মানে এখানে পাস্ট টেন্স যেহেতু ওই জন্য এখানে ওয়ার্ক ইউজ হয়েছে। হি ওয়ার্কড ইন দ্য ল্যান্ডলর্ডস অফিস ইন দ্য ভিলেজের মধ্যেই, অ্যান্ড ম্যানেজড এবং পরিচালনা করতো কি বা তদারকি করতো এখানে তার নিজের জমি, ম্যানেজড হিজ ওন ল্যান্ড। তারপরে চলো 7 দাগের সেন্টেন্স, তাদের আর্থিক অবস্থা ভালো ছিল, পুকুর, বাগান, ধান জমি, 2-10 ঘর বাগদি প্রজা এবং কিছু নগদ টাকাও ছিল। তাহলে এখানে কাদের অবস্থার কথা বলা হচ্ছে, রাম এবং শ্যামলালের যে পারিবারিক অবস্থা তার কথা এখানে বলা হচ্ছে। তাহলে তাদের আর্থিক অবস্থা ভালো ছিল, দেয়ার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ওয়াজ গুড। তাহলে এখানে সাবজেক্ট আসলো দেয়ার ফাইন্যান্সিয়াল কন্ডিশন, তারপরে ভার্ব এখানে পাস্ট মানে পাস্টের ঘটনা যেহেতু ওই জন্য এখানে ওয়াজ আসলো, ওয়াজ গুড এখানে অ্যাডজেক্টিভ মানে এখানে গুড আসলো। তারপরে এগুলো হচ্ছে যে অবজেক্ট সেগুলোর একটা লিস্ট। দে হ্যাড তাদের কি আছে, দে হ্যাড এ পন্ড একটা পুকুর আছে, একটা গার্ডেন মানে একটা বাগান আছে, এগ্রিকালচারাল ল্যান্ড মানে ধান জমি, আর 2-10 ঘর বাগদি প্রজা আছে। তাহলে 20 অর সো বাগদি টেন্যান্ট ফ্যামিলিস, মানে এখানে প্রজাদের কথা বলা হচ্ছে, টেন্যান্ট ফ্যামিলিস, অ্যান্ড সাম ক্যাশ ইন হ্যান্ড এবং হাতে কিছু টাকাও ছিল। 8 থেকে সেন্টেন্সে দেখো, যে বছরে শ্যামলালের স্ত্রী নারায়ণী প্রথমবার ঘর করতে আসেন সে বছর রামের বিধবা মা মারা যান। তাহলে যে বছর মানে ইন দ্য ইয়ার হোয়েন শ্যামলালস ওয়াইফ নারায়ণী, এখানে কমা আসবে, এখানে শ্যামলালস ওয়াইফ নারায়ণী ফার্স্ট কাম টু দ্য হাউস হোল্ড, যখন প্রথমবার ঘরে এসেছিল যে বছর, সে বছরই কি হয়েছিল, রামস উইডোড মাদার পাস্ট অ্যাওয়ে, তো রামের যে বিধবা মা ছিল সে মারা গিয়েছিল সেই বছরই। 9 দাগের সেন্টেন্স দেখো, মৃত্যুকালে তিনি 2.5 বছরের শিশু রাম এবং বড় সংসারটি 13 বছরের কিশোরী পুত্রবধূ নারায়ণীর হাতে তুলে দিয়ে যান। তাহলে অ্যাট দ্য টাইম সেই সময় মানে মৃত্যুর সময়, অ্যাট দ্য টাইম অফ হার ডেথ তার মৃত্যুর সময় কি করেছিল, শি এন্ট্রাস্টেড সে তুলে দিয়ে গিয়েছিল, শি এন্ট্রাস্টেড দ্য 2.5 year old চাইল্ড রাম, এখানে কমা আসবে, 2.5 year old child Ram and the large household to the 13 year old daughter-in-law নারায়ণী, এখানেও কমা আসবে। তো তার মৃত্যুর সময় সে তার 2.5 বছরের পুত্র এবং এত বড় একটা সংসার, মস্ত সংসারটা তার পুত্রবধূ নারায়ণীর হাতে তুলে দিয়ে গিয়েছিল।
তো আমাদের এটা পুরোটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা পরের যে ট্রান্সলেশনটা আছে সেটা আমরা করব। চলো এবারে আমরা একের বি দাগটা করব। পুরোটা পড়ে নিই। এখানে বলছে পশুটি তাকে অঢেল পোশাক এবং খাদ্য খাবার দিল এবং তার সাথে দীর্ঘ আলাপচারিতা চালিয়ে গেল। প্রত্যেক রাতে পশুটি বেলকে বিয়ের কথা বলতো এবং বেল তাকে প্রত্যাখ্যান করত। প্রতিবার প্রত্যাখ্যানের পর বেল একজন সুন্দর রাজপুত্রের স্বপ্ন দেখত, যে তাকে ব্যাখ্যা করার অনুরোধ করত কেন সে পশুকে প্রত্যাখ্যান করেই চলেছে। সে প্রতিবারই উত্তর দিত যে সে পশুটিকে বন্ধু হিসাবে ভালোবাসে, তাই তাকে সে বিবাহ করতে পারে না। কিন্তু বেল সেই সুন্দর রাজপুত্র এবং পশুটির মধ্যে কোনো যোগসূত্র সন্ধান পেল না। সে নিশ্চিত হলো যে পশুটি দুর্গের মধ্যে দুর্গের মধ্যে কোথাও রাজপুত্রকে বন্দি করে রেখেছে। সে রাজপুত্রের সন্ধান করতে লাগলো এবং অনেকগুলো বিমুগ্ধকর ঘর খুঁজে পেল, কিন্তু তার স্বপ্নের রাজপুত্রকে পেল না। তো এটা আমরা পুরোটা পড়ে নিলাম। এবার আমরা ট্রান্সলেশনে যাব। চলো। ফার্স্ট সেন্টেন্স, পশুটি তাকে অঢেল পোশাক এবং খাদ্য দিল এবং তার সাথে দীর্ঘ আলাপ চালিয়ে গেল। তাহলে পশুটি তাকে কি দিয়েছিল? দ্য বিস্ট, পশুটি দ্য বিস্ট গেভ হার, দিয়েছিল তাকে ল্যাভিশ ক্লোদিং অ্যান্ড ফুড অ্যান্ড ক্যারিড অন এ লং কনজারভেশন উইথ হার, এবং তার সাথে অনেকক্ষণ ধরে আলাপচারিতাও চালিয়ে গিয়েছিল। দুইয়ের দাগের সেন্টেন্স, প্রত্যেক রাতে পশুটি বেলকে বিয়ের জন্য অনুরোধ করত, কিন্তু বেল তাকে প্রত্যাখ্যান করত। তাহলে প্রতি রাতে মানে এভরি নাইট পশুটি মানে দ্য বিস্ট উড আস্ক বেল টু ম্যারি হিম। তো এখানে উড আসছে কেন? কারণ পাস্টের যেহেতু ঘটনা বা অতীতের ঘটনা, ওই জন্য এভরি নাইট দ্য বিস্ট উড আস্ক, উড হচ্ছে মডেল, মডেলের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসেছে। দ্য বিস্ট উড আস্ক বেল টু ম্যারি হিম, তাকে বিয়ের জন্য অনুরোধ করত। দ্য বাট বেল উড রিফিউজ হিম, তাকে প্রতিবারই প্রত্যাখ্যান করত। তিনের দাগের সেন্টেন্স, প্রত্যেক প্রত্যাখ্যানের পর বেল একজন সুন্দর রাজপুত্রের স্বপ্ন দেখত। সে তাকে জিজ্ঞাসা করত কেন সে পশুটিকে বারবার প্রত্যাখ্যান করছে। তাহলে প্রতিবারই যখন প্রত্যাখ্যান করত, আফটার ইচ রিফিউজাল, প্রতি প্রত্যাখ্যানের পর, আফটার ইচ রিফিউজাল বেল উড ড্রিম, বেল স্বপ্ন দেখত, বেল উড ড্রিম এ হ্যান্ডসাম প্রিন্স, যে কি করত? হু উড আস্ক, উডের পরে ভার্বের ফার্স্ট ফর্ম, who would ask her why she kept rejecting the beast, কেন সে পশুটিকে প্রতিবারই প্রত্যাখ্যান করছে। পরের স্লাইডে চলো। চারের দাগের সেন্টেন্স, সে প্রতিবার উত্তর দিত যে সে পশুটিকে কেবল বন্ধু হিসাবে ভালোবাসে, তাই তাকে সে বিবাহ করতে পারে না। তাহলে ইচ টাইম, প্রতিবারই, ইচ টাইম শি উড রিপ্লাই, যেহেতু ওই রাজপুত্র প্রতিবারই স্বপ্নে এসে তাকে জিজ্ঞাসা করতো কেন সে পশুটিকে প্রত্যাখ্যান করছে, তো তার উত্তরে বেল বলতো, প্রতিবারই সে বলতো, ইচ টাইম শি উড রিপ্লাই দ্যাট শি লাভড দ্য বিস্ট অনলি অ্যাজ এ ফ্রেন্ড, সে পশুটিকে ভালোবাসতো কি হিসাবে? বন্ধু হিসাবে ভালোবাসতো, তাই সে বিয়ে করতে পারে না। সো হি কুড নট ম্যারি হিম। পাঁচের দাগের সেন্টেন্স, কিন্তু বেল সেই সুন্দর রাজপুত্র এবং পশুটির মধ্যে কোনো যোগসূত্র খুঁজে পেল না। কিন্তু এখানে বাট বেল কুড নট ফাইন্ড এনি কানেকশন বিটুইন দ্য হ্যান্ডসাম প্রিন্স অ্যান্ড দ্য বিস্ট। তাহলে বেল কিন্তু কানেকশন খুঁজে পায়নি, কার সঙ্গে? এই পশুটির সঙ্গে ওই রাজপুত্রের কোনো কানেকশন
খুঁজে পাচ্ছিল না। তারপরে চলো 6 দাগের সেন্টেন্স, সে নিশ্চিত হলো যে পশুটি দুর্গের মধ্যে কোথাও রাজপুত্রকে বন্দি করে রেখেছে। তাহলে দেখো রাজপুত্রকে বন্দি করে রাখা মানে, যেহেতু এটা অলরেডি পাস্টের ঘটনা, তো পাস্টেরও আবার পাস্ট, তাহলে ওই জন্য কিন্তু এখানে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হবে পরেরটায়, পরের ক্লজটায়। তো শি বিকেম সার্টেন, সে নিশ্চিত হয়েছিল। কি নিশ্চিত হয়েছিল? যে দ্য বিস্ট, পশুটি, হ্যাড কেপ্ট, দেখো এখানে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হচ্ছে, পশুটি রেখেছিল, হ্যাড কেপ্ট দ্য প্রিন্স, রাজপুত্রকে রেখেছিল, ক্যাপটিভ, বন্দি অবস্থায়, সামহোয়ার ইন দ্য ক্যাসেল, এই প্রাসাদের কোনো এক জায়গায় বন্দি অবস্থায় রেখেছিল রাজপুত্রকে। তারপরে পরের সেন্টেন্সটা দেখো, সে রাজপুত্রের সন্ধান করতে লাগলো এবং অনেকগুলো মায়াময়, ওখানে বিমুগ্ধকর ছিল, ওটা আমি একটুখানি চেঞ্জ করে এখানে দিয়েছি মায়াময়, মায়াময় কক্ষ খুঁজে পেল, কিন্তু তার স্বপ্নের রাজপুত্রকে পেল না। তাহলে কি আসবে? শি বিগ্যান সার্চিং ফর দ্য প্রিন্স অ্যান্ড ফাউন্ড মেনি এনচ্যান্টেড রুম, মানে খুবই সুন্দর ঘর সে দেখতে পেল, খুঁজে পেল, কিন্তু বাট শি কুড নট ফাইন্ড দ্য প্রিন্স অফ হার ড্রিমস, কিন্তু সে তার স্বপ্নে দেখা যে রাজপুত্র, তাকে কোনো ঘরেই খুঁজে পেল না। তাহলে শি বিগ্যান সার্চিং, সে মানে খোঁজা শুরু করলো, শি বিগ্যান সার্চিং ফর দ্য প্রিন্স, প্রিন্সের জন্য সে খোঁজা শুরু করলো, অ্যান্ড ফাউন্ড মেনি এনচ্যান্টেড রুমস, এবং সাথে সাথে সে অনেক অনেক মায়াময় ঘর বা বিমুগ্ধ ঘর সে খুঁজে পেল, কিন্তু সেখানে তার স্বপ্নে দেখা প্রিন্স ছিল না। বাট শি কুড নট ফাইন্ড দ্য প্রিন্স অফ হার ড্রিমস। ঠিক আছে, তো আমাদের এটা পুরোটা কমপ্লিট হয়ে গেল, আমাদের ট্রান্সলেশন পুরোটা কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা প্রেসিতে যাব, চলো। 2 দাগ, মেক এ প্রেসি অফ দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যাড এ সুইটেবল টাইটেল। তো আমাদের একটা প্যাসেজ দেওয়া আছে, এটা ভালো করে পড়ে আমাদের মিনিংটা বুঝতে হবে ভালো করে। তো তারপরে প্যাসেজের 1/3 ওয়ার্ডে, প্যাসেজে যেগুলো যে যতটা ওয়ার্ড দেওয়া আছে তার 1/3 ওয়ার্ডে আমাদের একটা প্রেসি লিখতে হবে এবং তার আগে একটা টাইটেল দিতে হবে। তো ফার্স্ট আমরা এটা পড়ে বুঝি কি বলতে চাইছে। দ্য ক্লিয়ারেস্ট সাইন অফ গ্রোয়িং ইন্টেলিজেন্স ইজ অ্যান ইনক্রিজ অফ দ্য কোয়ালিটি হুইচ উই কল কিউরিসিটি। তাহলে দ্য ক্লিয়ারেস্ট সাইন মানে স্পষ্ট লক্ষণ কিসের? গ্রোয়িং ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তার বিকাশের যে স্পষ্ট লক্ষণ সেটা কি? ইজ অ্যান ইনক্রিজ, এটা হচ্ছে বৃদ্ধি, কিসের বৃদ্ধি? ইন দ্য কোয়ালিটি হুইচ উই কল কিউরিসিটি, মানে কৌতূহল, কৌতূহলের বৃদ্ধি, এটাই হলো বুদ্ধিমত্তা বিকাশের স্পষ্ট লক্ষণ। তারপরে সেন্টেন্স, থ্রু আউট হিস্ট্রি, ইতিহাস জুড়ে, দেয়ার হ্যাভ অলওয়েজ বিন মেন অ্যান্ড ওম্যান, ইতিহাস জুড়ে এমন অনেক নারী পুরুষ এসেছিলেন যারা কি, হু ওয়ার নট কন্টেন্ট টু নো অনলি হোয়াট দে ওয়ার টোল্ড, তারা তাদেরকে যেটা বলা হয়েছিল সেটার মধ্যে কিন্তু তারা সীমাবদ্ধ ছিলেন না, মানে তারা সেটাতে সন্তুষ্ট ছিলেন না, আরও তারা জানতে চেয়েছিলেন। তো দে ওয়েটেড টু ফাইন্ড আউট মোর, মেনি, মেনি বলতে এখানে এদের মধ্যে অনেকে, মেনি ওয়ান্টেড টু সি ইফ থিংস কুড বি ডান ইন অ্যান ডিফারেন্ট ওয়ে, এ বেটার ওয়ে, এদের মধ্যে অনেকে আবার চেয়েছিল যে যেটা তাদেরকে বলা হয়েছিল তার থেকেও অন্য কোনো ভালো উপায় তারা বের করতে পারে কিনা। ইতিহাস জুড়ে এমন অনেক পুরুষ এবং নারী ছিলেন যারা শুধুমাত্র শোনার মাধ্যমে জানায় সন্তুষ্ট ছিলেন না, তারা আরও জানতে চেয়েছিলেন এবং অনেকেই দেখতে চেয়েছিলেন যে কোনো কিছু নতুন বা ভালো উপায় করা যায় কিনা, মানে তাদেরকে যেটা উপায় বলা হয়েছিল তার থেকেও আরো ভালো উপায় তারা বের করতে পারে কিনা সেটা কিন্তু অনেকেই চেষ্টা করেছিলেন। তো তার ফলই কিন্তু আমরা এখন পাচ্ছি। তো তারপরে দেখো, উইদাউট কিউরিসিটি দিস ডিজায়ার টু নো মোর দেয়ার উড বি নো প্রোগ্রেস। তো উইদাউট কিউরিসিটি মানে কৌতূহল ছাড়াই বা কৌতূহল বা নতুন কিছু জানার ইচ্ছা ছাড়াই,
কোনো অগ্রগতি সম্ভব হতো না। দিস ডিজায়ার উইদাউট কিউরিসিটি, দিস ডিজায়ার টু নো মোর, মানে অনেক কিছু জানার যে আকাঙ্ক্ষা যদি না থাকতো তাহলে কি হতো, দেয়ার উড বি নো প্রোগ্রেস, কোনো অগ্রগতি সম্ভব হতো না। ঠিক আছে, তারপরে স্লাইডে চলো। পিপল উড সিম্পলি গো অন হ্যাভিং দ্য সেম থটস অ্যান্ড আইডিয়াস অ্যাজ দেয়ার ফোরফাদার্স অ্যান্ড দেয়ার উড বি নো চেঞ্জ। তাহলে কি বলছে, মানুষ যদি তাদের পূর্বপুরুষদের যে চিন্তা ভাবনা, মানে একই চিন্তা ভাবনা ও ধারণা যদি অনুসরণ করত, তাহলে কি হতো, কোনো পরিবর্তন আসতো না। ঠিক আছে, অবশ্যই মানে আগের চিন্তা ভাবনার থেকে এখন অনেক চিন্তা ভাবনার পরিবর্তন ঘটেছে, তা না হলে কিন্তু সমাজের অগ্রগতি ঘটবে না, মানে সভ্যতার যে অগ্রগতি সেটা কিন্তু কখনোই হবে না। সুতরাং এটা অবশ্যই দরকার। দ্য পিপল হু ওয়েন্ট টু থিঙ্ক ডিফারেন্টলি অ্যান্ড টু অ্যাক্ট ডিফারেন্টলি আর দেয়ারফোর ভেরি ইম্পর্টেন্ট পিপল। তো যারা নতুন চিন্তা করতে চায় এবং ভিন্নভাবে কাজ করতে চায় তারা তাই খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো ওখানে অবশ্যই বিজ্ঞানীরা যারা মানে সমাজের থেকে কিন্তু অন্যরকমভাবে ভাবে, যার কারণে তারাই কিন্তু অনেক বিভিন্ন আবিষ্কার বা অনেক সমাজের মধ্যেই অনেকে এমন অনেক ব্যক্তি আছে যারা কিন্তু ভিন্নভাবে ভাবে, তার জন্যই কিন্তু সমাজের অগ্রগতি ঘটছে। দ্য পিপল হু ওয়েন্ট টু থিঙ্ক, যারা নতুনভাবে ভাবতে চায়, দ্য পিপল হু ওয়েন্ট টু থিঙ্ক ডিফারেন্টলি অ্যান্ড টু অ্যাক্ট ডিফারেন্টলি আর তারা হয় দেয়ারফর ভেরি ইম্পর্টেন্ট পিপল। যারা নতুনভাবে চিন্তা করতে চায় এবং ভিন্নভাবে কাজ করতে চায় তারা তাই খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি। বাট দে আর নিয়ারলি অলওয়েজ দ্য পিপল হু গেট ইনটু ট্রাভেল। কিন্তু এই সমস্ত যারা ব্যক্তি যারা নতুনভাবে বা মানে সমাজে যেটা প্রথা চলে আসছে সেটার থেকে অন্যরকম ভাবার চেষ্টা করে, তাদেরকে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। হ্যাঁ, একদম প্রাইম এক্সাম্পল দেখতে পারো গ্যালিলিও। ঠিক আছে, বাট দে আর নিয়ারলি অলওয়েজ দ্য পিপল হু গেট ইনটু ট্রাভেল। কিন্তু প্রায় সব সময় এ ধরনের ব্যক্তির সমস্যায় পড়ে, কিন্তু প্রায় সব সময় এ ধরনের ব্যক্তিরা সমস্যায় পড়ে। তারপরে দেখো, ইট ইজ বিকজ, এটা হয় কেন, ইট ইজ বিকজ দেয়ার ইজ আনাদার কোয়ালিটি ইন অল অফ আস, মানে সবার মধ্যে আর একটা স্বভাব কি আছে, হুইচ ফাইটস, যেটা ফাইট করে, যে কোয়ালিটিটা যেটা সবার মধ্যে আছে সেটা কি করে, ফাইট করে কিসের বিরুদ্ধে, এগেনস্ট দিস কিউরিসিটি। তো আমাদের যে কৌতূহল, এই কৌতূহলের বিরুদ্ধে আমাদের মধ্যে যে আরেকটা স্বভাব আছে সেইটা বিরুদ্ধে কাজ করে, এই কৌতূহলের বিরুদ্ধে। কারণ আমাদের মধ্যে আরেকটি স্বভাব রয়েছে যা কৌতূহলের বিরুদ্ধে কাজ করে। নেক্সট স্লাইডে চলো। দিস ইজ দ্য কোয়ালিটি। তো আগের স্লাইডে যেটা দেখলাম যে একটা স্বভাব যার জন্য আমাদের কৌতূহলের বিরুদ্ধে কাজ করায় আমাদের মন, সেটা কি, দিস ইজ দ্য কোয়ালিটি অফ লেজিনেস। অলসতা হচ্ছে সেই কোয়ালিটি, এবং সেটাকে আবার এক্সপ্লেন হয়ে বলছে, দিস ইজ দ্য কোয়ালিটি অফ লেজিনেস অর দ্য ডিজায়ার টু গো অন ডুইং থিংস ইন দ্য ওয়েজ হুইচ উই হ্যাভ বিকাম অ্যাকস্টমড টু। মানে আমরা যে অভ্যাসে অভ্যস্ত হয়ে গিয়েছি সেটাকেই চালিয়ে যাওয়ার যে ইচ্ছা, দ্য ডিজায়ার টু গো অন, চালিয়ে যাওয়ার, দ্য ডিজায়ার টু গো অন ডুইং থিংস ইন দ্য ওয়েজ হুইচ উই হ্যাভ বিকাম অ্যাকস্টমড টু, মানে যেটা আমরা এতদিন ধরে পূর্বপুরুষের কাছ থেকে যেটা শুনে শুনে বা করে যেটা অভ্যস্ত হয়ে গিয়েছি, সেখান থেকে আমরা না বেরোনোর যে ইচ্ছা, সেইটাই হচ্ছে আমাদের কৌতূহলের বিরুদ্ধে কাজ করায়। তারপরে দেখো, অ্যাজ উই গেট ওল্ডার উই ফর্ম হ্যাবিটস অফ অ্যাকশন অ্যান্ড ইট ইজ এ নুইসেন্স টু হ্যাভ টু চেঞ্জ দেম। তাহলে কি বলছে, বয়স বাড়ার সাথে সাথে আমরা কিছু অভ্যাস নিজে থেকে তৈরি করি এবং সেইটাকে চেঞ্জ করা বা পরিবর্তন করা কিন্তু খুব কষ্টসাধ্য একটা ব্যাপার। এটা প্রবীণদের মধ্যে কিন্তু খুব ভালোভাবেই লক্ষ্য করা যায়। তো এখানে বলছে বয়স বাড়ার সাথে সাথে আমরা কিছু অভ্যাস তৈরি করি এবং সেগুলো পরিবর্তন করা কষ্টসাধ্য হয়ে যায়। নুইসেন্স মানে কষ্টসাধ্য। সো উই পারসিউড আওয়ারসেলভস
পারসিউড মানে কি এখানে বোঝানো। সো উই পারসিউড আওয়ার সেলফ দ্যাট ইট ইজ রং টু চেঞ্জ, অ্যান্ড হোয়েন সামওয়ান কামস অ্যালং উইথ ডিফারেন্ট আইডিয়াস উই ডু নট অ্যাকসেপ্ট ইট। তো তাই আমরা নিজেদের বোঝাই যে পরিবর্তন করা ভুল। কারণ কি, যে আমরা একটা বয়স বাড়ার সাথে সাথে একটা নির্দিষ্ট অভ্যাস আমরা নিজে থেকেই তৈরি করি এবং সেটাকেই সত্য বলে মনে করি, বা তার থেকে আলাদা কোনো কিছু হতে পারে না, এরকম আমরা মনে করি। যার কারণে আমরা কেউ যদি অন্য কোনো আইডিয়া বা অন্য কোনো জিনিস আমাদের সামনে উপস্থাপন করে, আমরা কিন্তু সেটাকে ভুল বলে মনে করি। ঠিক আছে, তাই আমরা নিজেদের বোঝাই যে পরিবর্তন করা ভুল, এবং যখন কেউ নতুন ধারণা নিয়ে আসে তখন আমরা তা গ্রহণ করি না। ঠিক আছে, পুরো প্যাসেজটা আমাদের ভালো করে পড়া হয়ে গেল। এবারে আমরা প্রেসিতে যাব, চলো। তো আমরা যে প্যাসেজটা পড়লাম, তো প্যাসেজটা থেকে আমরা বুঝতে পারলাম যে এটা মেনলি বলতে চাইছে যে কিউরিসিটি মানে হচ্ছে কৌতূহল, এবং কৌতূহলের ফলে যে আমাদের সভ্যতার অগ্রগতি ঘটেছে মানে হচ্ছে প্রোগ্রেস, সেইটা আমাদের বোঝাচ্ছে। তো টাইটেলে আমরা এখানে দিয়েছি কিউরিসিটি অ্যান্ড প্রোগ্রেস। এবারে দেখো বলছে, আমরা 3টে লাইনের মধ্যে কিন্তু আমাদের যে মেন যে কথাটা এখানে বলা আছে প্যাসেজের মধ্যে, সেটা আমরা প্রেসিটে তুলে ধরেছি। তো এখানে বলছে যে প্রোগ্রেস ইজ দ্য অফস্প্রিং মানে হচ্ছে ফল। প্রোগ্রেস কি হয়? প্রোগ্রেস হয় ফল অফ কিউরিসিটি, মানে কৌতূহলের ফল হলো এই প্রোগ্রেস বা উন্নতি। অগ্রগতি হলো কৌতূহলের ফল। ল্যাক অফ কিউরিসিটি রেজাল্টস ইনটু ডেডলক অফ প্রোগ্রেস। তাহলে কৌতূহলের ঘাটতি কি করে? কৌতূহলের ঘাটতি আমাদের অগ্রগতির যে বাধা সৃষ্টি করে, সেটাই আমরা দেখতে পাই। ল্যাক অফ কিউরিসিটি রেজাল্টস ইনটু ডেডলক অফ প্রোগ্রেস। কৌতূহলের অভাব অগ্রগতিকে স্থবির করে দেয়। দ্য কিউরিয়াস অ্যান্ড প্রোগ্রেসিভ পিউপিল do not follow traditional ways in their thoughts and actions, and hence follow violent opposition from the conservatives. তো রক্ষণশীল যে সমস্ত লোক আছে, মানে কনজারভেটিভস মানে হচ্ছে রক্ষণশীল যারা, তো এখানে বলছে কৌতূহলী ও অগ্রগতিশীল মানুষ তারা চিন্তা ও মানে তাদের চিন্তা ও কর্মের প্রচলিত পদ্ধতি অনুসরণ করে না, ফলে তারা রক্ষণশীলদের তীব্র বিরোধিতার সম্মুখীন হয়। তো এর কিন্তু প্রাইম এক্সাম্পল কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে গ্যালিলিও। গ্যালিলিও কিন্তু একটা মানে সমাজে আলাদা ধারণা কিন্তু নিয়ে এসেছিল, যার কারণে তাকে কিন্তু যথেষ্ট রক্ষণশীল যারা আছে মানে কনজারভেটিভ যারা আছে, তাদের কিন্তু বিরোধের সম্মুখীন হতে হয়েছিল তাকে। ঠিক আছে, তো আমরা পুরোটা ভালো করে করে নিলাম প্রেসিটা। এবারে আমরা রিপোর্ট রাইটিংয়ে যাব, চলো। 3 দাগ, রাইট এ রিপোর্ট ইন নট মোর দ্যান 200 ওয়ার্ডস অন দ্য অবজারভেশন অফ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে in your municipality or panchayat on the basis of the following points. তো এখানে পয়েন্টসগুলো দেওয়া ছিল, সেটা আমার এখানে আর দেওয়া হয়নি। ঠিক আছে, তো আমাদের একটা টাইটেল দিতে হবে এবং তার সঙ্গে আমাদের এটা ব্রিফলি ডিসকাশন করতে হবে। তো টাইটেলটা দিয়েছি দেখো, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অবজার্ভড বাই এবিসি মিউনিসিপ্যালিটি। লেখার সময় কিন্তু এবিসি মিউনিসিপ্যালিটিও দিতে পারো, এখানে নিজের মিউনিসিপ্যালিটি দেওয়ার দরকার নেই, কারণ আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের কিন্তু যে আইডেন্টিটি সেটা কিন্তু হাইড করে রাখতে হবে। কখনোই কিন্তু এখানে উল্লেখ করলে হবে না, নিজের নাম নিজের অ্যাড্রেস কিন্তু কখনোই এখানে দেওয়া যাবে না। ঠিক আছে, তো অবশ্যই এখানে এবিসি মিউনিসিপ্যালিটি দিলেও অসুবিধা নেই। তো বাই স্টাফ রিপোর্টার কলকাতা জুন 6, মানে 5ই জুন যেহেতু ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, তো তার পরের দিন আমাদের সেটা লেখা হচ্ছে। ঠিক আছে, ওই জন্যে জুন 6 দেওয়া হয়েছে। তারপরে আমাদের যে মেন বডি সেটা এখান থেকে শুরু হবে। দ্য এবিসি মিউনিসিপ্যালিটি ইন নর্থ কলকাতা অবজার্ভড দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইয়েস্টারডে। যেহেতু গতকাল করা হয়েছে এই জন্যে অবজার্ভড মানে সিম্পল পাস্ট টেন্স ইউজ হচ্ছে এখানে। ঠিক আছে, অবজার্ভড দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইয়েস্টারডে উইথ মাচ পম্প অ্যান্ড স্প্লেন্ডার। তাহলে কি বলছে,
উত্তর কলকাতার এবিসি পৌরসভা গতকাল জাঁকজমকের সাথে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করলো বা করেছিল, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, দ্য প্রোগ্রাম স্টার্টেড আর্লি ইন দ্য মর্নিং। তাহলে প্রোগ্রামটা শুরু হয়েছিল কখন? অনুষ্ঠানটা সকালেই শুরু হয় বা হয়েছিল। দ্য চেয়ারম্যান অফ দ্য মিউনিসিপ্যালিটি অ্যানাউন্সড দ্য ইম্পর্টেন্স অফ দ্য ডে। দ্য চেয়ারম্যান অফ দ্য মিউনিসিপ্যালিটি মানে পৌরসভার যে চেয়ারম্যান, সে কি অ্যানাউন্স করেছিল, ঘোষণা করেছিল এই দিনটার গুরুত্ব। পৌরসভার চেয়ারম্যান এই দিনটার গুরুত্ব ঘোষণা করেন। He said that widespread pollution and random deforestation have taken a toll on the environment and it is getting gradually uninhabitable for us. টোল অন মানে কি? প্রভাব পড়েছিল, ঠিক আছে, মানে বিরূপ প্রভাব পড়েছিল, টোল অন দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড ইট ইজ গেটিং গ্র্যাজুয়ালি আনহ্যাবিটেবল ফর আস। মানে সে বলেছিল যখন, তার আগেই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছিল, ওই জন্য এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে, ঠিক আছে, মানে এখনো হয়ে চলছে, তো এই কারণে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে। তাহলে কি সে কি বলেছিল? হি সেইড দ্যাট ওয়াইড স্প্রেড পলিউশন মানে হচ্ছে ব্যাপক দূষণ, এবং র্যান্ডম ডিফরেস্টেশন মানে নির্বিচারে যে বৃক্ষচ্ছেদন, তার ফলে কি হচ্ছে, পরিবেশে একটা বিরূপ প্রভাব পড়ছে, এবং অ্যান্ড ইট ইজ গেটিং গ্র্যাজুয়ালি আনহ্যাবিটেবল ফর আস, এবং আমাদের বসবাসের অযোগ্য হয়ে উঠছে। তাহলে কি বলছে? তিনি বলেছিলেন যে ব্যাপক দূষণ এবং নির্বিচারে বৃক্ষচ্ছেদন পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলেছে এবং এটি আমাদের জন্য ক্রমশ বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। তারপরে চলো, দ্য ভাইস চেয়ারম্যান মানে পৌরসভার যে ভাইস চেয়ারম্যান, দ্য ভাইস চেয়ারম্যান ডেলিভার্ড এ superb speech in which he highlighted on the importance of ecological balance for the happiness of people. তাহলে সহ চেয়ারম্যান তিনি কি বলেছেন? সহ চেয়ারম্যান একটি চমৎকার বক্তৃতা প্রদান করেন, যেখানে তিনি মানুষের সুখের জন্য পরিবেশগত ভারসাম্যের গুরুত্ব তুলে ধরেন। তাহলে ভাইস চেয়ারম্যানও কিন্তু তার বক্তৃতা রেখেছে এবং খুব ভালোভাবে মানুষের যে সুখের সাথে পরিবেশের যে ভারসাম্যের কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু তার বক্তৃতায় উঠে এসেছে, ঠিক আছে। তারপরে কি বলছে? আফটার দ্যাট এ র্যালি ওয়াজ অর্গানাইজড উইথ পোস্টার্স, প্ল্যাকার্ডস, ফেস্টুনস অন দ্য সাবজেক্ট মানে এই সাবজেক্টের উপরে, মানে এনভায়রনমেন্টের যে ওপরে আমাদের যখন র্যালি হয়েছিল সেখানে কি হয়েছে, এই যে পোস্টার্স, প্ল্যাকার্ডস এবং ফেস্টুনস গুলো কিন্তু এই সাবজেক্টের ওপরই ছিল। আফটার দ্যাট মানে এইটার বক্তৃতার পরে, আফটার দ্যাট এ র্যালি ওয়াজ অর্গানাইজড, একটা র্যালি অর্গানাইজ করা হয়েছিল, ঠিক আছে। এখানে র্যালি কিন্তু নিজে থেকে অর্গানাইজ হয় না, মানে অন্য কেউ র্যালিটাকে অর্গানাইজ করেছিল। তাহলে এ র্যালি ওয়াজ অর্গানাইজড উইথ পোস্টার্স, প্ল্যাকার্ডস, ফেস্টুনস অন দ্য সাবজেক্ট আন্ডার দ্য লিডারশিপ অফ কাউন্সিলার্স ইন এভরি ওয়ার্ড। প্রতিটা ওয়ার্ডের যে কাউন্সিলর তাদের সেই সমস্ত কাউন্সিলরদের নেতৃত্বে এই র্যালিটা আয়োজন করা হয়েছিল। অফ দ্য মিউনিসিপ্যালিটির মধ্যে যে অনেকগুলো ওয়ার্ড আছে তাদের যারা কাউন্সিলর তারা কিন্তু এই র্যালিটা অর্গানাইজ করেছিল। তারপরে বলছে, এখানে বাংলাটা দেখে নাও, এরপর পৌরসভার প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরদের নেতৃত্বে বিষয়ভিত্তিক পোস্টার, প্ল্যাকার্ড ও ফেস্টুন সহ একটি র্যালির আয়োজন করা হয়। তারপরে লেটার এ ট্রি প্লান্টেশন প্রোগ্রাম ওয়াজ ইনিশিয়েটেড। তো এই সমস্ত র্যালি হওয়ার পরে তারপরে কি হয়েছে, পরে একটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হয়। তারপরে বলছে, দেখো এখানেও কিন্তু প্যাসিভ ভয়েস ইউজ হয়েছে, কারণ এই যে ট্রি প্লান্টেশন যে প্রোগ্রামটা এটা কিন্তু কারোর দ্বারা আয়োজন করা হয়েছিল, ঠিক আছে, ওই জন্য এখানে প্যাসিভ ভয়েস ইউজ হয়েছে। অ্যাবাউট 400 স্যাপলিংস মানে হচ্ছে স্যাপলিংস মানে কিন্তু চারা গাছ, মানে প্রায় 400 চারা গাছ, সেটা কি হয়েছিল,
হুইচ ওয়ার কালেক্টেড, যেগুলো সংগ্রহ করা হয়েছিল। এখানেও কিন্তু প্যাসিভ ভয়েস ইউজ হচ্ছে। যেগুলো সংগ্রহ করা হয়েছিল কোথা থেকে? ফ্রম এ লোকাল নার্সারি। ওয়ার প্লান্টেড, যেটাকে রোপণ করা হয়েছিল, মানে এই সমস্ত যে চারা গাছ যেগুলো রোপণ করা হয়েছিল ইন দ্য মিউনিসিপ্যাল এরিয়া, ওই যে পৌরসভা যে এরিয়া আছে সেখানে রোপণ করা হয়েছিল। স্থানীয় একটি নার্সারি থেকে সংগৃহীত প্রায় 400টি চারা, এখানে চারা গাছ আসবে, ঠিক আছে, 400টি চারা গাছ পৌরসভার বিভিন্ন স্থানে রোপণ করা হয়। তারপরে স্লাইডে চলো। চেয়ারম্যান হিমসেলফ স্টার্টেড উইথ প্লান্টিং এ স্যাপলিং অফ গুলমোহর। তাহলে চেয়ারম্যান নিজেই প্রথমে একটা গুলমোহরের চারা গাছ রোপণ করে কর্মসূচি উদ্বোধন করেন। চেয়ারম্যান নিজেই একটি গুলমোহর গাছের চারা রোপণ করে কর্মসূচি সূচনা করেন। তারপরে কি বলছে? দেন আদার্স প্লান্টেড ওয়ান বাই ওয়ান শাল, তেক, তারপরে হচ্ছে বেনিয়ান, পিপল, জুমন অ্যান্ড নিম প্লান্টস, সেগুলো একের পর এক কিন্তু যে পৌরসভার যারা মানে র্যালিতে যারা ছিল তারা কিন্তু রোপণ করে। এরপর একে একে অন্যেরা শাল, তেক মানে হচ্ছে এখানে সেগুন, বেনিয়ান মানে বট, পিপল জামুন এবং নিম গাছের চারা রোপণ করেন। অল দ্য কাউন্সিলর্স অ্যান্ড ওয়ার্কার্স অফ দ্য মিউনিসিপ্যালিটি অ্যাজ ওয়েল অ্যাজ civic people thronged there and watched the entire plantation program. তাহলে কি? পৌরসভার সমস্ত কাউন্সিলর, কর্মচারী এবং সাধারণ নাগরিকরা সেখানে ভিড় করেন, মানে থ্রং মানে হচ্ছে ভিড় করা, এবং পুরো বৃক্ষরোপণ কর্মসূচি পর্যবেক্ষণ করেন। তারপরে দেখো এই জায়গাটা কমা, এখানে ফুল স্টপ আসবে, ঠিক আছে। তারপরে দ্য টাস্ক ওয়াজ কমপ্লিটেড অ্যাট 2 PM। তাহলে কাজটি মানে এই সমস্ত যে ট্রি প্লান্টেশন যে প্রোগ্রামটা সেটা কখন শেষ হয়েছিল? কাজটি দুপুর 2টোর মধ্যে সম্পন্ন হয়। অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম এভরিওয়ান টুক এ প্লেজ টু প্রিজার্ভ দ্য এনভায়রনমেন্ট। তাহলে কি? এইটা কর্মসূচিটা সম্পন্ন হওয়ার পরে প্রত্যেকেই কি করেছিল? প্রত্যেকেই প্রতিজ্ঞা করেছিল যে এই পরিবেশকে রক্ষা করার একটা প্রতিজ্ঞা করেছিল। অনুষ্ঠান শেষে সবাই পরিবেশ সংরক্ষণের শপথ গ্রহণ করেন। আফটার দ্যাট লাইট রিফ্রেশমেন্ট, মানে সামান্য যে খাওয়া দাওয়া সেটা কি হচ্ছে? ওয়াজ সার্ভড। দেখো এখানেও কিন্তু প্যাসিভ ভয়েস ইউজ হচ্ছে, ঠিক আছে, মানে অন্য কারোর দ্বারা কিন্তু এখানে সার্ভ করা হচ্ছিল। আফটার দ্যাট লাইট রিফ্রেশমেন্ট ওয়াজ সার্ভড অ্যামং দ্য পিপল প্রেজেন্ট দেয়ার, যারা ওখানে উপস্থিত ছিল তাদেরকে সামান্য যে খাওয়া দাওয়া সেটা দেওয়া হচ্ছিল। তাই এখানে তাই বলেছে দেখো। এরপর উপস্থিত সকলের মধ্যে হালকা জল খাবার পরিবেশন করা হয়। তারপরে দেখো ইট ওয়াজ এ ভেরি সাকসেসফুল প্রোগ্রাম। তো এটা সব মিলে একটা খুব সাকসেসফুল প্রোগ্রাম ছিল। তাহলে এটি একটি অত্যন্ত সফল কর্মসূচি ছিল। তো আমাদের পুরোটা কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা বাকি যেগুলো আছে সেগুলো আমরা করব। চলো 4-এর দাগ, এবারে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করব। তো 4-এর এ, এখানে দেখো দ্য কমিটি ড্যাশ ইউনানিমাস ইন দ্য ডিসিশন। তো ডিসিশনে কমিটির প্রত্যেকে সর্বসম্মত, ইউনানিমাস মানে হচ্ছে সর্বসম্মত। তাহলে যেহেতু কমিটির মধ্যে কোনো ডিভাইড নেই, যদি ডিভাইড হতো মানে প্রত্যেকের যদি আলাদা মতামত হতো তাহলে কিন্তু ওয়ার আসতো, কিন্তু এখানে যেহেতু সর্বসম্মত হয়েছে ওই জন্য এখানে ওয়াজ আমাদের সঠিক অ্যান্সার হবে, ঠিক আছে। তারপরে বিয়ের দাগ, নেভার বোস্ট ড্যাশ ইওর স্কলাস্টিসিটি। স্কলাস্টিসিটি মানে কি? পাণ্ডিত্য। কখনো তোমার পাণ্ডিত্যের ওপরে অধিক গর্ব করা উচিত নয়। তাহলে নেভার বোস্ট অফ আসবে এখানে, ঠিক আছে। নেভার বোস্ট অফ ইওর স্কলাস্টিসিটি, এখানে অ্যাবাউট হয় কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু হবে বোস্ট অফ, ঠিক আছে। সি এর দাগ, শি ইজ সো উইক দ্যাট শি ক্যান ড্যাশ ওয়াক হার্ডলি আর রেয়ারলি।
তো দেখো হার্ডলি ক্ষেত্রে আমরা জানি এটা কিন্তু নেগেটিভ সেন্স দেয়, ঠিক আছে। হার্ডলি মানে আমরা কি জানি, কোনো কাজ করা খুব কঠিন বা প্রায় অসম্ভব অর্থে কিন্তু এখানে হার্ডলি ইউজ হয়, ঠিক আছে। আর রেয়ারলি, রেয়ারলি মানে কদাচিৎ, ঠিক আছে। তো এখানে আমাদের নেগেটিভ সেন্সটা আসবে। তো শি ইজ সো উইক, সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারছিল না। তো শি ক্যান হার্ডলি, হার্ডলি ওয়াক। ডি এর দাগ, উই নিড এ ড্যাশ ট্রান্সলেশন অফ হিজ স্পিচ। তাহলে আমাদের কি প্রয়োজন, একদম প্রতিটি শব্দ অনুবাদ করে এমন একজনকে প্রয়োজন। তাহলে উই নিড এ ভার্বেটিম। ভার্বেটিম মানে হচ্ছে একদম অক্ষর অক্ষর যে কথা, মানে একদম এক্স্যাক্ট যে কথা সেটা অনুবাদ করা। তো উই নিড এ ভার্বেটিম, ভার্বেটিম ট্রান্সলেশন অফ হিজ স্পিচ। ইয়ের দাগ কি বলছে, ড্যাশ বিং অ্যান ইঞ্জিনিয়ার হি ইজ এ পোয়েট অলসো। মানে সে ইঞ্জিনিয়ারের সাথে সাথে বা ইঞ্জিনিয়ারের পাশে সে আবার কে, সে আবার একজন কবিও। তাহলে কি আসবে এখানে, বিসাইডস আসবে। মানে এটা ইঞ্জিনিয়ার ছাড়াও সে কি, সে কবি। তাহলে এখানে বিসাইডস আসবে, ঠিক আছে। এবার আমাদের নেক্সট চলো, এবারে আমরা 5-এর দাগ করব। মেক মিনিংফুল অ্যান্ড কমপ্লিট সেন্টেন্স উইথ ইচ অফ দ্য ফলোয়িং ফ্রেজেস। তো এ দাগ এখানে বলছে আপ ইন আর্মস। তো আপ ইন আর্মস মানে কি, এটা মানে তীব্র প্রতিবাদ, তীব্র প্রতিবাদে ফেটে পড়া, প্রতিবাদে ফেটে পড়া, ঠিক আছে। তো এটা আমাদের এক্সাম্পল দিতে হবে। দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস ওয়ার আপ ইন আর্মস হোয়েন, কখন তারা রাগে ফেটে পড়েছিল ছাত্ররা, যখন, হোয়েন দ্য স্কুল অ্যানাউন্সড, ANNOUNCD, অ্যানাউন্সড এ সাডেন ফি হাইক। মানে যখন হঠাৎ করে আহ, হঠাৎ করে স্কুলের যে ফিস সেটা যখন বৃদ্ধি করেছিল, তখন ছাত্ররা রাগে ফেটে পড়েছিল, ঠিক আছে। এবার বিয়ের দাগ, চিফ অফ দ্য ওল্ড ব্লক। চিফ অফ দ্য ওল্ড ব্লক মানে কি, এটা মানে হচ্ছে পুরোপুরি বাবা বা মায়ের মতো বা আগের যে দাদা দাদি তাদের মতো হওয়া। তার মানে কি, এখানে হচ্ছে পুরোপুরি, পুরোপুরি বাবা মায়ের মতো হওয়া, বাবা বা মায়ের মতো হওয়া, ঠিক আছে। তাহলে একটা সেন্টেন্স আমাদের দিতে হবে। রোহন, রোহন ইজ এ চিফ অফ দ্য ওল্ড ব্লক, হি ইজ অ্যাজ ট্যালেন্টেড, মানে সে তার বাবা মার মতো হয়েছে, কারণ কি, হি ইজ অ্যাজ ট্যালেন্টেড অ্যাজ হিজ ফাদার, তার বাবার মতনই সে ট্যালেন্টেড হয়েছে, হিজ ফাদার। তারপরে আমাদের সি দাগ, চলো সি দাগে বলছে হোয়াইট এলিফ্যান্ট। তো হোয়াইট এলিফ্যান্ট মানে কি, খুবই মানে হোয়াইট এলিফ্যান্ট পোষা কিন্তু অনেক খরচার ব্যাপার। তো এটা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে এটি বোঝায় যে অপ্রয়োজনীয় জিনিস যা রক্ষণাবেক্ষণে বেশি খরচ হয়, ঠিক আছে। তাহলে দ্য নিউ শপিং মল, নিউ শপিং মল হ্যাজ বিকাম এ হোয়াইট এলিফ্যান্ট ডিউ টু ইটস পুয়ার লোকেশন। তাহলে এখানে কি হলো,
নতুন যে শপিং মল তার খারাপ অবস্থানের কারণে এটা একটা সাদা হাতিতে পরিণত হয়েছে। ঠিক আছে, তারপরে ডি এর দাগ দেখো, অন ক্লাউড নাইন। তো ক্লাউড নাইন মানে কি? অন ক্লাউড নাইন মানে হচ্ছে অত্যন্ত খুশি বা সপ্তম আকাশে থাকা। ঠিক আছে, অত্যন্ত খুশিতে, মানে বলে না অনেক সময় হিন্দিতে সাত মে আসমান মে রহনা, তো অত্যন্ত অত্যন্ত খুশি হওয়া। তো এখানে আমাদের আসবে শি ওয়াজ, শি ওয়াজ অন ক্লাউড, ক্লাউড CLOUD ক্লাউড নাইন আফটার, আফটার রিসিভিং the job offer her dream, her dream company। তো কোম্পানি, তার স্বপ্নের কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পেয়ে সে খুশিতে আত্মহারা হয়েছিল। ঠিক আছে, তারপরে আমাদের লাস্ট যেটা ডি এর দাগ, এখানে বলছে লেট ডাউন। তো লেট ডাউন মানে হচ্ছে হতাশ হওয়া, হতাশ হওয়া। তো আমাদের সেন্টেন্স একটা লিখতে হবে, সেটা কি? শি ফেইল্ড লেট ডাউন when her best friend forgot, forgot her birthday, birthday। তার সেরা বন্ধু তার জন্মদিন ভুলে গেলে সে হতাশ হয়েছিল। ঠিক আছে, তো আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা ছয়ের দাগে যাব, চলো। ছয়ের ছয়ের দাগ আমরা করব রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড। তো ছয়ের এ, ক্যাটেলস ওয়ার গেজিং ইন দ্য মেডোস নিয়ার আওয়ার স্কুল, কারেক্ট দ্য এরর। তো এখানে কোথায় এরর আছে আমরা কিন্তু দেখেই বুঝতে পারছি, এখানে ক্যাটেলস হবে না, ক্যাটেল মানে ক্যাটেল হবে এখানে, CATTLE। কারণ কি? ক্যাটেল নিজেই একটা কালেকটিভ নাউন, তো এটা এটা নিজে থেকেই একটা প্লুরাল। তো এখানে আমাদের ক্যাটেলস হবে না, এর পরিবর্তে ক্যাটেল হবে। ক্যাটেল ওয়ার গেজিং ইন দ্য মেডোস নিয়ার আওয়ার স্কুল, মানে এখানে মিনিংটা কি বলছে? গবাদি পশুগুলি আমাদের স্কুলের কাছে মাঠে চড়ছিল। তারপরে বিয়ের দাগ, স্বামী হোয়ার ইজ ইয়োর হোমওয়ার্ক সেইড দ্য টিচার। তো এটা একটা ডাইরেক্ট স্পিচ, তো এখানে আমাদের বলেছে পাংচুয়েট দ্য লাইন। তো অবশ্যই এখানে আমাদের ইনভার্টেড কমা আসবে, স্বামী, তারপরে কমা আসলো, হোয়ার ইজ ইয়োর হোমওয়ার্ক, স্বামী তোমার হোমওয়ার্ক কোথায়? শিক্ষক বললেন, হোমওয়ার্ক। তাহলে ইনভার্টেড কমা শেষ হলো, তারপরে কমা দিয়ে সেইড দ্য টিচার। ঠিক আছে, সি এর দাগ, এখানে বলছে ইফ দ্য ওয়ার্কার্স আর নট প্রপারলি ট্রেন্ড দ্য কোম্পানি উইল সাফার, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং আনলেস। তো আনলেস মানে কি জানি আমরা? আনলেস মানেই হচ্ছে ইফ প্লাস নট। তাহলে এখানে দেখো, এখানে ইফ আছে আর এখানে নট আছে, তো এটা একসাথে আমাদের, এটা নট এখানে, তো এখানে আমরা একসাথে লিখতে পারি আনলেস, প্রথমেই লিখে দিলাম সেন্টেন্সের আগে, আনলেস দ্য ওয়ার্কার মানে ওয়ার্কার্স আর, এখানে নটটা ইউজ হবে না কারণ আমরা অলরেডি আনলেস বসিয়ে দিয়েছি। আনলেস দ্য ওয়ার্কার আর প্রপারলি ট্রেন্ড, প্রপারলি ট্রেন্ড দ্য কোম্পানি, কমা আসবে, দ্য কোম্পানি, দ্য কোম্পানি উইল সাফার। তো এখানে মানেটা কি বলছে? যদি কর্মীরা সঠিকভাবে প্রশিক্ষিত না হয় তাহলে কোম্পানিটি ক্ষতিগ্রস্ত হবে। এবারে আমরা ডি এর দাগ করব, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল, ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক।
তো এখানে স্প্লিট ইট আপ করতে বলেছে। তো এটা আমরা কিভাবে করব, মানে দুটো সেন্টেন্সে আমাদের ভাগ করতে বলেছে। তাহলে মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান ইন্টেলিজেন্ট অ্যানিম্যাল। ঠিক আছে, আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল। তারপরে এটা একটা হয়ে গেল সেন্টেন্স। আর একটা সেন্টেন্স আসবে এই ফন্ডের এখান থেকে। তাহলে ইট ফন্ড অফ ইট ফন্ড অফ ইজ ইজ অ্যান্ড কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। ঠিক আছে, তো এটা দুটো সেন্টেন্স হয়ে গেল। প্রথম সেন্টেন্সটা আমাদের মানে কি হবে, বেশিরভাগ মানুষ মনে করে যে বিড়াল একটি স্বল্প বুদ্ধি প্রাণী। আর পরের সেন্টেন্সটা বলছে এটি আরামপ্রিয় এবং ইঁদুর ও দুধ ছাড়া অন্য কিছুর প্রতি খুব কম যত্নশীল। ঠিক আছে, মানে এটি বলতে এখানে এই প্রাণীর মানে এখানে ক্যাটের কথা বলা হচ্ছে। ঠিক আছে, এবারে আমরা ইয়ের দাগ করব। ইউ আর ডুইং মি এ ফেভার। তো এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো কি আসবে, এ ফেভার এ ফেভার ইজ বিং ডান ডান টু মি বাই ইউ। তাহলে আমার জন্য একটি উপকার করা হয়েছে তোমার দ্বারা। ঠিক আছে, তো এটা ভয়েস চেঞ্জ। এ ফেভার ইজ, এখানে আইএনজি যেহেতু আছে, এ ফেভারের পরে ইজ এসছে, তারপরে বিং আসলো, তারপরে থার্ড ফর্ম ডান টু মি বাই ইয়োর। ঠিক আছে, তো বাই ইউ আসবে এখানে, ইয়োর না, সরি, বাই ইউ। তো এইটা আমাদের পুরোটা কমপ্লিট হয়ে গেল, ফুল সেট কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটা যারা পছন্দ করেছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।